Yesterday I finished my 21 days of climate fast and I was brought to this hospital. Don't worry, it's just for observation for one day and I'm in very good hands. আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম সোনাম ওয়াংচুকের 21 দিনের অনশন শেষ হয়েছে। ওনার শরীর এখন ঠিক নেই, ওনাকে হসপিটালাইজড করা হয়েছে কারণ 21 দিন ওইভাবে অনশন করার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে তাই বলে এই অনশন থামছে না, বাকিরা অনশন করতে থাকবেন যতক্ষণ না সরকার তাদের দাবি মানছে। আমার মনে হয় সরকারের এই দিকে এবার একটু নজর দেওয়া উচিত আর প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিকে পালন করা উচিত। হ্যালো বাঙালিজ, চলুন এবার শুরু করে দিই আজকের আপডেট। ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীরে একটা বড়সড় স্টেপ নেওয়া হতে পারে, কথাবার্তা চলছে সেই নিয়ে। অমিত শাহ বলেছেন হতে পারে আফস্পাকে আমরা সরিয়ে দেব। এটা ভারতের পক্ষ থেকে মারাত্মক একটা পদক্ষেপ হবে। এখন যদি আফস্পা সরে যায় তাহলে ইন্ডিয়ান আর্মির সংখ্যাও কমে যাবে জম্মু কাশ্মীরে। এই বছরের সেপ্টেম্বর মাসের আগে জম্মু কাশ্মীরে নির্বাচন হয়ে যেতে পারে। এই নিয়ে অনেক ডিবেট হচ্ছে যে এটা কি সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সময় কি চলে এসছে। অমিত শাহ মহাশয় বলেছেন জম্মু কাশ্মীরের জন্য ভারত সরকারের কাছে একটা 7 ইয়ারের ব্লু প্রিন্ট রয়েছে, যার জন্য ধীরে ধীরে জম্মু কাশ্মীরে সিচুয়েশন একদম নর্মাল হয়ে যাবে ভারতের অন্যান্য রাজ্যের মতো। সেখানে আমরা প্রগতিও দেখতে পাবো। একইভাবে যদি আপনাদের 2016-17 সালে বলা হতো জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 এবং 35-এ সরে যাবে, তখন কি আপনি সেটা বিশ্বাস করতে পারতেন? নিশ্চয়ই পারতেন না, কিন্তু সেগুলো সরিয়ে দেখিয়ে তো দিল। আর সেটা কতটা সাকসেসফুল হয়েছে তার প্রমাণ আমি আপনি সবাই। এখন ভারত সরকার আফস্পা সরিয়ে দেওয়ার ব্যাপারেও ভাবছে, যাতে জম্মু কাশ্মীরে প্রগতি হয় দেশের অন্যান্য রাজ্যগুলোর মতো। এখন অনেকেই জানেন না এই আফস্পার ব্যাপারে। তাদের বলে দিয়ে এর ফুল ফর্ম হলো আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই অ্যাক্ট প্রথম বানানো হয়েছিল 1958 সালে। এটা বানানোর কারণ ছিল যখন একটা রাজ্যে সিচুয়েশন কন্ট্রোলে আসে না, ভায়োলেন্স মাত্রা ছাড়া হয়ে যায়, পুলিশের পক্ষেও সবকিছু আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন সেক্ষেত্রে আফস্পা লাগু করতে হয়। আর আফস্পা লাগু হতেই সবকিছু কন্ট্রোলে আসে। তবে এর ফলে সাধারণ মানুষদের জীবনযাত্রায় প্রভাব পড়ে। এটা যখনই কোনো রাজ্যে বা কোনো এরিয়ায় লাগু হয় আর ডিক্লেয়ার করে দেওয়া হয় ওই স্টেট বা রিজিয়ন ডিস্টার্বড, তখন ওখানে আর্মি, পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সদের দেওয়া হয় স্পেশাল পাওয়ার। তখন যদি কেউ সেখানে হেভি প্রোটেস্ট করে তো তার রেসপন্সে শুট টু কিলের অর্ডার থাকে, প্রপার্টি ডিস্ট্রয় করার রাইট থাকে, কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই কাউকে ডিটেন করা যেতে পারে। আশা করি বিষয়টা এখন আপনাদের কাছে জলের মতো পরিষ্কার। এখন আপনাদের এই নিয়ে কি মনে হচ্ছে? এটা কি ভারতের সঠিক পদক্ষেপ হতে চলেছে? কমেন্ট করতে থাকুন আর আমরা চলে যাই আমাদের পরবর্তী আপডেটে। খবর রয়েছে ভারতের জিডিপি নিয়ে। ইন্টারন্যাশনাল এজেন্সি মুডিস নিজের একটা রিপোর্ট জারি করেছে, যেখানে তারা বলে 2024 সালের ক্যালেন্ডার ইয়ারে ভারতের জিডিপি গ্রোথ রেট G20-র সমস্ত দেশে সবচেয়ে বেশি থাকবে। মানে G20-র সমস্ত দেশগুলোর মধ্যে ভারত সব থেকে দ্রুত গ্রো করবে। এরই সাথে 2024 ক্যালেন্ডার ইয়ারের জন্য মুডিস ভারতের জিডিপি গ্রোথ রেট 6.1% থেকে রিভাইজ করে 6.8%ও করে দিয়েছে। পরবর্তী আপডেট রয়েছে ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে। অ্যাকচুয়ালি ভারতের শ্রীলঙ্কাতে অ্যাম্বাসেডর সন্তোষ ঝার তরফ থেকে একটা স্টেটমেন্ট এসছে, যেখানে তিনি দেশকে বলেন ভারতের সরকার ইউনিক ডিজিটাল আইডেন্টিটি প্রজেক্টকে নিয়ে শ্রীলঙ্কার সাথে মিলে কাজ করছে। শ্রীলঙ্কার সরকার চায় ভারতে যেইভাবে আধার কার্ড রয়েছে সেম একই ধরনের একটা ইউনিক আইডেন্টিটি কার্ড শ্রীলঙ্কার মানুষদের জন্য লঞ্চ করতে, যা নিয়ে শ্রীলঙ্কার সরকার ভারতের কাছে সাহায্য চেয়েছিল আর ভারত এখন শ্রীলঙ্কাকে সাহায্য করছেও। অবশ্য দেখা হলে ভারত তার প্রতিবেশী দেশগুলোকে সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করে। আশা করব শ্রীলঙ্কার আবার মাইন্ড না চেঞ্জ হয়ে যায় আর ভবিষ্যতে আবার চীনের সঙ্গে মিলে ভারতের জন্য কোনো সমস্যা না সৃষ্টি করে দেয়। পরবর্তী আপডেট রয়েছে রাশিয়া থেকে। রিসেন্টলি রাশিয়াতে যে কনসার্ট হলে হামলা হয়েছিল সেই নিয়ে এখন রাশিয়ার টোনে একটু পরিবর্তন এসছে। শুরুতে রাশিয়া
রাশিয়া বলছিল এই যে হামলা হয়েছে সেটা ইউক্রেন করেছে, কিন্তু এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা স্টেটমেন্ট সামনে এসছে, যেখানে তিনি বলেছেন এই হামলার পেছনে রেডিকাল ইসলামিস্ট রয়েছে, কট্টরপন্থী ইসলামিক শক্তি রয়েছে। এই বিষয়টাকে অস্বীকার করা যায় না, কিন্তু তারা এই বিষয়ে বেশি ইন্টারেস্টেড যে রেডিকাল ইসলামিস্টদের রাশিয়ার ওপর হামলা করার অর্ডার কে দিয়েছিল। ভ্লাদিমির পুতিন বলেছেন এই হামলার পেছনে কোনো স্টেট অ্যাক্টর রয়েছে বা কোনো দেশের ইন্টেলিজেন্স এজেন্সি এই হামলার অর্ডার দিয়েছিল। এরই সাথে পুতিন ইউক্রেনের ওপর প্রশ্ন তুলে এটাও বলে রাশিয়া এই বিষয়টা নিয়েও তদন্ত করছে। এই সমস্ত জঙ্গিরা যারা কনসার্ট হলে হামলা করেছিল তারা হামলার পর ইউক্রেনের সীমার দিকেই কেন পালাচ্ছিল, ওখানে কারা তাদের অপেক্ষায় ছিল। নেক্সট আপডেট রয়েছে পাকিস্তান থেকে। আগের দিন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে একটা সুইসাইড অ্যাটাক হয়, যেখানে 5 জন চাইনিজ ইঞ্জিনিয়ার এবং তাদের একটা লোকাল ড্রাইভারের প্রাণ গেছে। হামলা এতটাই ভয়ানক ছিল যে চাইনিজ ইঞ্জিনিয়ার এবং গাড়ির বডির পার্টস পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হামলার জন্য চীন পাকিস্তানের ওপর প্রচন্ড অসন্তুষ্ট হয়েছে, যেই কারণে চীনকে শান্ত করানোর জন্য পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ স্বয়ং নিজেই চীনের এম্বাসিতে গিয়েছিলেন, আর ওখানে তিনি চাইনিজ ইঞ্জিনিয়ারদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। অনেকে তো এটাও বলছে চাইনিজ এম্বাসি শাহবাজ শরীফকে তলব করেছিল। আজকের সর্বশেষ আপডেট রয়েছে বিজেপিকে নিয়ে। ভারতীয় জনতা পার্টি পলিটিক্যাল ক্যাম্পেইন এবং নির্বাচনের জন্য ইনোভেটিভ আইডিয়াস এবং ইনোভেশনের জন্য পরিচিত, আর এখন বিজেপি লোকসভা ইলেকশনের জন্য একটা নতুন ভিডিও জারি করেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড পপুলার হচ্ছে। কিছু ঘন্টার মধ্যেই সেই ভিডিও মিলিয়নে চলে গেছে। এটা একবার আপনারাও দেখে নিন। ये सब आपके रिश्तेदार हैं? बिजनेस पार्टनर है जी। ये दीदी बंगाल में बिजनेस संभालती हैं, वो चाचा बिहार में, ये यूपी में, ये मुंबई में और ये चेन्नई में, और इन्होंने हाल ही में खोली है दुकान दिल्ली में। पूरे देश में बिजनेस फैला है जी, सब कमाते हैं और मेरी बात तो खाते हैं। ये इंडियन चीज है, चाइनीज नहीं। दूल्हे तो आप ही हो ना? और कौन होगा जी? देखिए, दादी का दिया हुआ सब कुछ है, सरनेम है, दौलत है, शोहरत है, इज्जत है, मतलब मिल जाएगी शादी के बाद जी। हेलो, दूल्हा कौन होगा ये डिसाइड नहीं हुआ है अब तक। दूल्हा हम बनेंगे, इज्जत की कोई कमी नहीं है। ए भाई, तुम तो रहने ही दो, हमारी दुकान इनसे काफी बड़ी है, दूल्हा तो हम ही बनेंगे, है ना पापा? पापा पापा सब बुर्बक, इसको तो हम बिहार में दूल्हा बना देंगे, लेकिन यहाँ पे दूल्हा हम ही बनेंगे। ओ काका, सारी शादियाँ क्या आपके ही घर में होगी क्या? और हम क्या यहाँ यूं ही दुकान खोल के बैठे हैं क्या? ओ भाई, पिछली बार भी किसी दूसरे की बारात में दूल्हा बन गए थे आप, इस बार आपकी दुकान भी आपके नाम से नहीं है। अरे रुको 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 रुको, इसके बारे में हम बाद में बात करेंगे। ओ दादा, दूल्हा तो इनके मैनेजर ही बनेगी। हाँ, दूल्हा तो छोटे बाबा ही बनेंगे। क्या? It's absolutely right. 1 सेकंड, व्हाई नॉट मी? वही बोल रहा हूँ, हम क्यों नहीं बन सकते? ये दूल्हा नहीं, दूल्हा हम बनेंगे। आणि माझं काय? मैं बनूंगा दूल्हा। अरे दूल्हा मैं बनूंगा। घर का टेंशन मत लो अंकल, शादी के बाद तो घर हमारा ही होगा ना। आपको लगता है ये अपने बीच दूल्हा चुन सकते हैं? तो प्रधानमंत्री कैसे चुनेंगे? खानदानी लुटेरों की कोशिश होगी बेकार, अब की बार 400 पार। কিছু বুঝলেন ভিডিওটা দেখে? দেখুন, আমরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টে কিছু বলছি না, আমরা সবসময় নিউট্রাল থাকারই চেষ্টা করি, কিন্তু আপনারা তো বলতেই পারবেন আসন্ন এই লোকসভা নির্বাচনে কোন পার্টির পাল্লা ভারী হবে। আমরাও তো দেখি কমেন্টে কোন পার্টির নাম সবচেয়ে বেশি ওঠে।